আচ্ছা শুরু করো। স্টার্ট। আচ্ছা কোশ্চেনটা ছিল আমার, দেখো কোশ্চেনটা ছিল এটা হলো পেজ নাম্বার, বইয়ের পেজ নাম্বার হবে 327, পেজ হলো 327, এক্সাম্পল 83, এক্সাম্পল 83 তে আছে অঙ্কটা, ঠিক আছে? করে দেওয়া অঙ্ক, একটু বুঝতে হবে। এটা হলো আর দেয়া আছে, একটা ভেক্টরের পজিশন ভেক্টর দেওয়া আছে। দেখো প্যারামেট্রিক ইকুয়েশনটা কিন্তু এক্স এর মানেটা, ওয়াই এর মানেটা, জেড এর মানেটা, আগের অঙ্কটা আমরা এইভাবে করে আসছিলাম, এখানে এইভাবে না করে একবারে আর এর মানটাই দেওয়া আছে, ঠিক আছে? এখন বলছে যে দেখাও যে আরটা হলো তুমি এক্সিলারেশনের সাথে এট টাইম টি ইকুয়াল টু 1, এট টাইম টি ইকুয়াল টু 1, এই আর ভেক্টরটা এক্সিলারেশন, আর এক্সিলারেশন, এক্সিলারেশনটা হলো আর ভেক্টরের উপর, আর ভেক্টরের নরমাল, ঠিক আছে? এখন নরমালের ইকুয়েশন, নরমাল কাকে বলে? মনে করো এখানে যদি একটা পয়েন্ট পি আছে, পি তে যদি আমি টেনজেন্ট ড্র করি, এই টেনজেন্টের উপর পারপেন্ডিকুলার যে ভেক্টরটা থাকে এটার বলা হয় নরমাল। পারপেন্ডিকুলার এখানে 90 ডিগ্রি হতে হবে, ঠিক আছে? এখন আর এর উপর যদি, আর এর সাথে যদি নরমাল হয়, তাহলে আর এর সাথে এক্সিলারেশনের অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয়, আমরা কি জানি? এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, ঠিক আছে? এখন থিটার মান যদি 90 হয়, cos 90 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে a ডট b ইকুয়াল টু 0 আসবে। আলটিমেটলি আমার দেখাইতে হবে আর মানে পজিশন ভেক্টরটা আর এক্সেলারেশন এট টাইম t ইকুয়াল টু 1 কি হবে? 0 হবে। কিন্তু এখানে কোশ্চেনটা হলো আমার এখানে একটা স্কেলার আছে, এখানে আমার স্কেলার সংখ্যা আছে এখানে আলফা টি কিউব, ঠিক আছে? এই আলফা টি কিউবটার আলফার বলছে যে ফাইন্ড দ্য কন্ডিশন, find the condition, find the position, হ্যাঁ find the condition on alpha, তার মানে আলফার মানটা বের করো, আর কিছুই না। একটু ঘুরায় বলছে, একটু ঘুরায় বলছে যে আমার এখানে একটা দেখো এটা কি দেয়া আছে, এখানে cos t minus 1 i প্লাস sin hyperbolic t minus 1 j প্লাস আলফা t কিউব k, এখানে একটা আলফা দেয়া আছে, এখানে একটা স্কেলার না দিয়ে আর মানে আরবিটারি স্কেলার দেয়া আছে, হ্যাঁ আরবিটারি স্কেলার দেয়া আছে। তাহলে আমার এই আলফার বলছে আলফার উপর একটা কন্ডিশন ইম্পোজড করো, মানে আলফার কোন কন্ডিশনের জন্য আমার এক্সেলারেশনটা আর পজিশন ভেক্টরটা নরমাল হবে সেটা বের করো। তার মানে আমার কি করতে হবে? আমার দেখাতে হবে আর ডট এ ইকুয়াল টু 0 বসায় দিয়ে একটা ইকুয়েশন পাবো, এই ইকুয়েশন থেকে আলফার মানটা বের করা। আলটিমেটলি আমার এই জিনিসটাই হয়। আচ্ছা যেহেতু করে দেওয়া আছে, আমরা এখান থেকে দেখি একটু অঙ্কটা, তারপর আমরা হোমওয়ার্কের গুলো আবার এ করবো, আমাদের একটু ফাস্ট আগাবো, ঠিক আছে? আচ্ছা দেখো আর হলো এটা আমার এক্সিলারেশন বের করতে হবে, তাহলে আমরা কি জানি? ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার করতে হয়। আমরা প্রথমে ডি আর বাই ডিটি করলাম, এখানে হাইপারবোলিক আছে, হাইপারবোলিকের শুধু পার্থক্য হলো আমার হাইপারবোলিকের যখন আমি ডিফারেন্সিয়েশন করি, হাইপারবোলিক না থাকলে যেটা হয় আমার সাইনটা কি হয়ে যায়? কজ হয়, আর কজটা মাইনাস সাইন হয়। কিন্তু হাইপারবোলিক থাকলে দুটোটাই প্লাস হয়, কখনোই মাইনাস হয় না, ঠিক আছে? দুটোটার বেলায় আমার ইয়ে হয়, মানে আমার যদি ডি বাই ডি এক্স অফ আমার হয় সাইন হাইপারবোলিক এক্স, তাহলে এটা হবে কজ হাইপারবোলিক এক্স। আবার ডি বাই ডি এক্স অফ কজ হাইপারবোলিক এক্স থাকলে এটাও হবে আমার সাইন হাইপারবোলিক এক্স। হাইপারবোলিক এক্স, হাইপারবোলিক ফাংশন চিনো তো না? চিনো? আচ্ছা দেখো সাইন হাইপারবোলিক এক্স, সাইন হাইপারবোলিক এক্স হলো e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 2, এটা হলো সাইন হাইপারবোলিক এক্স। আর কজ হাইপারবোলিক এক্স হলো e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 2, এটা হলো আমার কজ হাইপারবোলিক এক্স। এই দুইটা থেকে তো বাকি সবগুলো আনতে পারবাই। সাইন যদি এটা হয়, কজ যদি এটা হয়, কোসেক কি হবে? উল্টাটা হবে, সেক হবে এটার উল্টাটা, ট্যান হবে দুইটার ভাগ, কট হবে উল্টা ভাগ, বাকি চারটা তো আনতেই পারবা। আচ্ছা হাইপারবোলিক ফাংশনের একটা উদাহরণ হলো আমাদের যে ঝুলন্ত কেবল গুলা আছে, টেলিফোনের কেবল, মানে রাস্তা দিয়ে যে কেবল গুলা যায়, ঠিক আছে? বা কারেন্টের কেবল গুলা, এগুলো একটু খেয়াল করে দেখো, সবসময় কিন্তু একদম স্ট্রেট লাইন থাকে না, একটু ওয়েবি থাকে না, একটু ওয়েব তৈরি করা থাকে। কেন বলো তো? একদম সোজা টান টান করে টেনে নিয়ে যায় না কেন? অতিরিক্ত তাপমাত্রার কারণে এগুলা মানে এমনিতে ঝুলে যায়, হ্যাঁ তখন অতটা না ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত
অতিরিক্ত, হ্যাঁ ছিঁড়ে যাবে। হ্যাঁ, অতিরিক্ত তাপমাত্রা ওই যে শীত গ্রীষ্মের যে আমার একটা ডিফারেন্স আসে টেম্পারেচারের, এই টেম্পারেচার ডিফারেন্সের কারণে শীতে সংকোচন হয়ে যাবে, গরমে আবার প্রসারণ করবে, এসব কারণে আমার ছিঁড়ে যেতে পারে, এই জন্য কিন্তু একটু লুজ রাখা হয়। আর এই লুজ রাখার কারণে ওখানে একটা ওয়েব তৈরি হয়। এই কেবলের যে ইকুয়েশন গুলা হাইপারবোলিক ফাংশনটা ফলো করে। ঝুলন্ত কেবল ওয়ালের উপর দিয়ে গেছে এই কেবল না, ঝুলন্ত কেবল গুলা হাইপারবোলিক ফাংশন ফলো করে। ঠিক আছে, আমাদের ম্যাথমেটিক্স পুরাটাই কিন্তু ইয়েতে তোমার প্র্যাকটিক্যাল লাইফের আশেপাশে সব আছে। আচ্ছা, তাহলে আমি কি করলাম, এইভাবে প্রথমে অ্যাক্সেলারেশনটা বের করলাম, ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার। দেখো আর ছিল cos t minus 1 i, তার মানে এটা ডিফারেন্সিয়েশন করলে আসলো sin t minus 1 i। এখানে t minus 1 এটা ডিফারেন্সিয়েশন করলে তো 1ই আসে, যে কারণে আমার আর ডিফারেন্সিয়েশন করতে হলো না, যেহেতু cos ছিল মাইনাস হয়ে গেল। আর sin হাইপারবোলিক রে করলে cos হাইপারবোলিক আসবে। আর এটা হলো আলফা টি কিউব, তাহলে আলফা টি কিউব কে। আচ্ছা, তাহলে এটা কি হয়ে যাবে, আলফা তো থাকবে আর টি কিউব থেকে আসবে 3 স্কয়ার, ম্যাম তাহলে একটু 3t স্কয়ার আসলো। দেখা যাচ্ছে না ম্যাম, সরি। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ, 3t স্কয়ার কে এই আসলো। ইয়ে করছে, নেক্সট ক্লাস থেকে আমিও ল্যাপটপে পারবো, আমি ওয়েব কোম্পানি ফেলছি ওটা দিয়ে, আমি ইয়েতে আসলে আর এই সমস্যাগুলো থাকবে না। আর তারপরে আমার এই হলো ভেলোসিটি, কিন্তু আমার তো ভেলোসিটি না, আমার দরকার অ্যাক্সেলারেশন। আমি আবার ডিফারেন্সিয়েশন করলাম। এখন যখন আমি আবার ডিফারেন্সিয়েশন করতেছি, সাইনটা কি হয়ে গেল, কজ হয়ে গেল। আর এই কজ দেখো, যদি এটা হাইপারবোলিক না থাকতো এই কজটা মাইনাস হওয়ার কথা ছিল, যেহেতু হাইপারবোলিক এজন্য দেখো কজ আর মাইনাস হয় নাই, কজ হাইপারবোলিক ছিল তো এজন্য সাইন হাইপারবোলিক হয়ে গেল। আর এটার আবার ডিফারেন্সিয়েশন আবার করলাম। এখন এট টাইম t ইকুয়াল টু 1, মানে t এর মান 1 বসায় দাও, t এর মান 1 বসায় দিলে আসতেছে t মাইনাস 1, মানে 1 মাইনাস 1 cos 0, 0 cos এর মান cos 0 হলো 1, 1 cos 0 1 না, cos 0 ম্যাম হলো দাদা 1, cos তাহলে 0 থাকতেছে 1 1 ম্যাম cos 0 হ্যাঁ cos 0 1 আর sin 0 0, তার মানে এটা চলে গেল, যে চলে গেল। আর এখানে থাকতেছে 6 আলফা টি কে, টি এর মান 1, তার মানে থাকতেছে 6 আলফা কে। দেখো থাকতেছে কত, আমার এখান থেকে থাকতেছে i 6 আলফা কে। এখন এট টাইম টি ইকুয়াল টু 1 আর এর মানটা কত আসতেছে, আর এর মানটা আসতেছে এটা। এখন আমার যেহেতু কি বলছিল যে এক্সেলেশন হতেছে এই পজিশন ভেক্টরের নরমাল, তার মানে এদের ডট প্রোডাক্ট হবে 0, তাহলে এদের ডট প্রোডাক্ট করলাম 0 আসলো, এখান থেকে আলফার মানটা, তার মানে আলফার মান কত হইতে হবে, আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√6। এই কোশ্চেনটা সলভ করলে এটাই আসে। ঠিক আছে, আর এই অঙ্কটা পারবা, এই অঙ্কটা কালকে যে অঙ্কটা করে দিছি সেটার মতোই। ঠিক আছে, এই অঙ্কটা সবাই পারবা। আচ্ছা, এখান থেকে ঠিক এরকম হুবহু এরকম অঙ্কই হোমওয়ার্কে এক্সারসাইজে দেওয়া আছে। এই বইটার এই একটা সমস্যা, মানে এক্সারসাইজের অঙ্কগুলা একেবারে একই রকম থাকে, তাই না? এটা কিন্তু আমিও এক্সারসাইজ থেকে বেশ ভালো অঙ্কই দিছিলাম, কিন্তু সবগুলো অঙ্ক তো প্রায় কাছাকাছি, তো একই রকম থাকে, যে কারণে তোমরা সবাই সব অ্যান্সার করে রাখছো। আর সবচেয়ে বড় কথা, একজনের মানে একজন করো তারপর বাকি সবটা কপি হয়ে যায়। 6 ঘন্টা টাইম, 6 ঘন্টা দিয়ে পৃথিবীর এই মাথা থেকে ওই মাথার যে কোনো জিনিস জোগাড় করে ফেলা যাবে। আচ্ছা, এখন আজকে আমরা আসি নতুন চ্যাপ্টার, ওটা কালকের একটা অঙ্ক বাকি ছিল, এটা করলাম। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কার্ল, এই জিনিসটা ভেক্টরের এই জিনিসগুলাই তোমার বারবার কাজে লাগবে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। আচ্ছা, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল বোঝার জন্য আমার প্রথমে বুঝতে হবে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। অপারেটর, আচ্ছা আচ্ছা, তুমি আমার এমনি বলো তো, নরমাল ডিফারেনশিয়াল অপারেটর কে, বা ইন্টিগ্রেটিং অপারেটর কাকে বলতেছি আমরা? অপারেটর, যে অপারেট করে, ঠিক আছে, যে শুধু অপারেট করে। ডিফারেনশিয়াল অপারেটর, হ্যাঁ, কি হবে? d/dx। হ্যাঁ, d/dx। এই ডিফারেনশিয়াল অপারেটর হলো আমার d/dx, ঠিক আছে, এটা হলো ডিফারেনশিয়াল অপারেটর। কিন্তু dy/dx এটা কিন্তু অপারেটর না, এটা হলো ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট, ডেরিভেটিভ। ঠিক আছে, এটা যদি আমি সারা দিনও বসায় রাখি, এটা শুধু অপারেটর, মেশিন,
অপারেট করবে, কিন্তু এটাকে ইনপুট না দিলে আউটপুট দিতে পারবে না। কিন্তু এটা কিন্তু আউটপুট দিবে, ওয়াই এর মান যাই বসে দেবে আউটপুট দিবে, ঠিক আছে? তাহলে অপারেটর সেটাই, যে অপারেট করে কিন্তু তাকে ইনপুট দিতে হবে। তোমার একটা মেশিন ইলেকট্রিসিটি না, সুইচ দিলা না, এটা সারাদিনে কোনো আউটপুট দিবে না। সুইচ দিবা, তারপরে সে আউটপুট দিবে। তো এটা হলো অপারেটর। এখন এটা ছিল আমার ডেরিভেটিভের ডিফারেন্সিয়েশনের অপারেটর। আর ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর কাকে বলতেছে? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর হলো এইটা, দেখো এটা ভেক্টর সাইন এখানে দেওয়া যায়, এটারা বলা হয় ন্যাবলা, ঠিক আছে? আমরা এটারে বলি ন্যাবলা, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। ডেল্টা কিন্তু না, ডেল্টা হলো এরকম, ডেল্টার উল্টাটা, ডেল্টার Okay. উল্টাটা, এটা আমরা বলি ন্যাবলা। এখন ন্যাবলার মান কত? ন্যাবলা হলো আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড। যেহেতু আমার এখানে ফাংশনটা নাই, এজন্য আমি আই জে কে টা আগে লিখছি। আমার চাইলে ওই সাইডেও লিখতে পারি, কিন্তু এটা পরে আমার যখন ফাংশন পাওয়া যাবে তখন আমি ওই সাইডে লিখবো। এটা আমরা বলি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর এটা হলো যখন ভেক্টর না স্কেলার, তখন আমরা ডিফারেন্সিয়েশন করার জন্য কি ব্যবহার করি? ডি বাই ডিএক্স। আর যখন আমার ভেক্টর নিয়ে ডিফারেন্সিয়েশন করব তখন আমরা এই ন্যাবলাটা ইউজ করি, কারণ আমার আই জে কে থাকতে হবে অপারেটরের মধ্যে। আই জে কে এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর, জেড এক্সিস বরাবর রেট অফ চেঞ্জ বের করতেছি, এজন্য আমার এটা আমরা বলতেছি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। আচ্ছা, এখন আমার আসো গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট হলো, দেখো এইটা কিন্তু একটা ভেক্টর, ঠিক আছে? এখন আমি যদি একটা স্কেলার নেই, আমি মনে করো বইয়ের সাথে মিল রাখতে চাইলে আমার মনে হয় ইয়ে নেওয়া ভালো ছিল, বইয়ে কি নিছে? ফাই। আচ্ছা, ফাই নিলাম আমি, ঠিক আছে? এখন ফাই কি? ফাই ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। ফাই হলো একটা স্কেলার ফাংশন, স্কেলার ফাংশন যার মধ্যে আই জে কে নাই, একটা স্কেলার মানে এক্স এর টার্ম, ওয়াই এর টার্ম, জেড এর টার্ম থাকবে, এরকম একটা স্কেলার। তাহলে এটা ছিল একটা ভেক্টর আর এটা ছিল একটা স্কেলার, এই দুটার যে গুণটা করব সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট, ঠিক আছে? স্কেলার মাল্টিপল অফ ফাই উইথ নেবলা, ঠিক আছে? তার মানে আমার ফাই ফাংশনের ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন করাটাই হলো আমার গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এটার আমরা বলি গ্রেডিয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা গ্রেডিয়েন্ট কাকে বলতেছি? গ্রেডিয়েন্টটা হলো নেবলা ফাই। নেবলা ফাই কে আমরা বলতেছি গ্রেডিয়েন্ট। নেবলা ছিল একটা ভেক্টর, তার সাথে একটা স্কেলার নিলাম, এই দুটার গুণটাকে আমরা বলতেছি গ্রেডিয়েন্ট। এটারে আমরা এইভাবেও লিখি গ্রেড ফাই, সিম্বলটা না ইউজ করে এভাবে গ্রেড ফাইও লিখি। গ্রেড ফাই হবে কি আমার? প্রথমে আসো নেবলা, নেবলার মান বসাই আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড। তার সাথে আমি কি নিব? তার সাথে আমি নিব ফাই, তার সাথে আমি ফাই নিলাম। তাহলে কি হয়ে গেল আমার? আই ডেল ফাই বাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই বাই ডেল জেড। এটা হলো আমার গ্রেড ফাই, ঠিক আছে? গ্রেড ফাই হলো, দেখো এখানে কিন্তু সব কোনোটাই কিন্তু ডি না, সব কিন্তু ডেল, খেয়াল করেছো? সব যে ডেল, এগুলা কিন্তু ডেল, ডি না। তার মানে আমার এখানে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে পার্শিয়ালি, পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিন্তু এখানে। মানে আমার যে ফাই ফাংশনটা আছে এটা আমি কি করছি? ফাই ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতেছি পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স। ফাই ফাংশনকে আমি ডিফারেন্সিয়েশন করব পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স, তারপর আমি ফাই ফাংশনকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু ওয়াই, আর এই টার্মে আমি ফাই ফাংশনকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতেছি উইথ রেসপেক্ট টু জেড। এইটাকে আমরা বলতেছি গ্রেড ফাই। এখন আমার এই গ্রেড ফাইটাতে কি পাওয়া যাচ্ছে? আমার দেখো, আমরা এখানে যখন আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, আমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার নিয়মটা হলো, যখন আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, ওয়াই আর জেড কে ধরে নিতে হবে কনস্ট্যান্ট। যখন ওয়াই রেসপেক্টে করব তখন এক্স আর জেড হবে কনস্ট্যান্ট, যখন জেড এর রেসপেক্টে করব তখন আমার এক্স আর ওয়াই হবে কনস্ট্যান্ট। এভাবে ধরে ডিফারেন্সিয়েশন আমার করতে হবে। এটাকে আমরা বলতেছি নেবলা ফাই বা গ্রেড ফাই, ঠিক আছে? এখন আমি একটা অঙ্ক দেখাই,
তোমার মনে করো এরকম phi equal to কি দেওয়া আছে, if phi equal to 3x square y minus 4xy plus y square z cube। এটা কিন্তু সবসময় এরকম স্কেলার হবে, ফাইটা সবসময় এরকম স্কেলার হবে, ফাইটার মধ্যে কিন্তু i j k থাকতে পারবে না। এখন আমি বললাম ফাইন্ড গ্রেড phi বা গ্রেডিয়েন্ট অফ phi, তাহলে ছোট্ট করে আমরা লিখি সবসময় ফাইন্ড গ্রেড phi। Fine. তাহলে কি আসছে সলিউশন, দেখো সলিউশনটা আমার কি হলো, আমি এটা বের করব, হুম, গ্রেড phi ইকুয়াল টু, এখন আমি বড় হাতের এইভাবে দিলাম, গ্রেড phi ইকুয়াল টু নেবলা phi। তার মানে প্রথমে নেবলার মান i ডেল বাই ডেল x, তুমি একবারে phi সহ লিখতে পারো যে ডেল বাই ডেল y প্লাস কে ডেল বাই ডেল z, তার সাথে আসতেছে কে ইনটু আসতেছে এখানে স্কেলার গুণ, এটা তো ডট দাও ক্রস দাও যা ম্যাম ইচ্ছা তা দাও। ন্যাপলার নিচে ভেক্টর সাইন হবে না? নেবলার নিচে হবে, আচ্ছা বইয়ে কিন্তু ভেক্টর সাইন নাই নেবলার নিচে, ঠিক আছে খেয়াল করো বই আইজেক এর নিচেও নেই। আচ্ছা এখন কত আসলো মান, এটার সাথে আসলো 3x স্কয়ার y মাইনাস 4xy প্লাস y স্কয়ার z কিউব। এন্ড একবার আমি ডিফারেন্সিয়েশন করে যদি বসাই বুঝবা না, আমি প্রথমটা ম্যাম একটু ভেঙেই করান তাহলে ম্যাম ভালো এই আছে। টার্মটারে, আচ্ছা এই টার্মটারে আমি ডিফারেন্সিয়েশন করব, প্রথম টার্মটা ভেঙে করব, তাহলে এখান থেকে লিখি, দেখো i ডেল বাই ডেল x, তার সাথে আসবে কে এই পুরো ফাংশনটা 3x স্কয়ার y মাইনাস 4xy প্লাস y স্কয়ার z কিউব, এই হলো আমার প্রথম x এর টার্মটা। তারপরে সিমিলারলি যে এর সাথে আসলো ডেল বাই ডেল y, তার সাথেও পুরো ফাংশনটা আসবে, তাই না, এবং প্লাস কে দিয়েও তাই আসবে, কে তার সাথে ডেল বাই ডেল জেড, এই পুরো ফাংশনটা আসবে, পাই ফাংশনটা পুরোটাই আমি আলাদা আলাদা করে তিনটার মধ্যে লিখলাম। এখন আমি ডিফারেন্সিয়েশন করব, এই ডিফারেন্সিয়েশনটা একটু ভালো করে খেয়াল করো, যদি আগে করে আসতে ভালো করে আজকে তো আর সমস্যা হতো না। এখন দেখো ডিফারেন্সিয়েশন করতেছে কিভাবে, x এর রেসপেক্টে করব, যদি x এর রেসপেক্টে করি y আর z হলো কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে x এর রেসপেক্টে করতেছি, এখানে কত পাবো, এটা থেকে পাবো আমি x স্কয়ার থেকে পাবো 2x, তাহলে হলো 6xy। দেখো এটারে যখন x এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতেছে, এখান থেকে পাবো 6xy, কারণ 3y আমার কনস্ট্যান্ট, 3y কনস্ট্যান্ট, x স্কয়ারে ডিফারেন্সিয়েশন করলাম আসলো 2x, তার মানে 6xy। এটা থেকে কত পাবো, 4y কনস্ট্যান্ট, x এর যদি ডিফারেন্সিয়েশন করি আসলো আমার 1। স্যার এটা কি হবে বলো তো, y স্কয়ার z কিউব যখন ডিফারেন্সিয়েশন করতেছি উইথ রেসপেক্ট টু x পার্শিয়ালি, তখন কত হবে, জিরো আসবে। 0 আসবে, কারণ এটাতে তো x নাই, এটা পুরোটাই কনস্ট্যান্ট, এটা তো কোনো তাহলে ফ্রি কনস্ট্যান্ট টার্মে ফ্রি কনস্ট্যান্ট টার্মে ডিফারেন্সিয়েশন হয় 0। তাহলে আমার কত আসছে, এই টার্মটা থেকে আসতেছে 6xy মাইনাস 4y, এটা আসলো আমার i, তারপরে প্লাস আমি y এর ডিফারেন্সিয়েশন, y রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে আসতেছে -4x আর আসতেছে প্লাস 2yz কিউব, এটার সাথে আসলো আমার j, তারপরে বাকি রইলো কে প্লাস কে কত হবে আমার, এটাকে z এর রেসপেক্টে, এটাতে z নাই এটাতে z নাই, শুধু এখানে একটা z আছে, তাহলে এটা আসতেছে কত, y স্কয়ার কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, z কিউব থেকে আসবে 3z স্কয়ার, তার মানে আমার এটা থাকতেছে 3y স্কয়ার z স্কয়ার। দেখো এই আসলো আমার গ্রেড phi, এটা হলো আমার গ্রেড phi, ঠিক আছে। এখন তোমার যেটা হতে পারে গ্রেড phi ইকুয়াল টু দিস, এখন তোমার যেটা হতে পারে সেটা হলো আমি তোমার পার্টিকুলার একটা পয়েন্টে বলতে পারি যে ফাইন্ড গ্রেড phi এট পয়েন্ট, মনে করে এই কোশ্চেনটাই আমি তোমার সিম্পলি দেখালাম গ্রেড phi কিভাবে বের করে, ঠিক আছে, আর বললাম ইফ phi ইকুয়াল টু তো ফাইন্ড গ্রেড phi, এরপর আমি বলে দিতে পারতাম এট
2 মাইনাস 1 1 এই পয়েন্টে। এই পয়েন্টটার মানে কি? এই পয়েন্টের মানে হলো x এর মান 2, y এর মান -1, z এর মান 1। তাহলে ম্যাম ঠিক আছে, x এর মান 2, y এর মান -1, z এর মান 1। ঠিক আছে, তাহলে আমরা এই পয়েন্টটা এখানে বসাই দেই। আমার গ্রেড ফাই যেটা ছিল এভাবেও আমরা অনেক সময় সংক্ষেপে লিখি। গ্রেড ফাই লিখে এখানে সাবস্ক্রিপ্ট হিসাবে ওই পয়েন্টটা বসাই দিই 2 মাইনাস 1 1। তার মানে এখানে তুমি কি করবা, x এর মান বসাই দেবা 2, y এর মান -1। তাহলে এটা কত হলো? তাহলে কত আসলো? 6 দুগুণে 12, 12 আর -1 এ -12 -12 i। ঠিক আছে, তারপরে আসতেছে এখানে দেখো -4x, তাহলে 4 ইন্টু 2 মানে 8। আর এটাতে আসতেছে 2y z কিউব, z এর মান 1, 1 এর হলো, আর y এর মান মাইনাস ছিল -1, তাহলে এটাও মাইনাস আসতেছে -2, আর এখানে ছিল -8, তার মানে -10 10j প্লাস চারটা আসো, চারটা হলো y এর মান -1, তাহলে -1 এর স্কয়ার হয়ে গেল প্লাস হয়ে গেল, থাকতেছে আমার 3, আর z এর মান 1 3, তার মানে 3k। এই হলো আমার নরমাল অঙ্কটা, যে আমার গ্রেড ফাই। গ্রেড ফাই দিয়ে আসলে আমরা ওই ফাই ফাংশনটা ডেরিভেটিভ বের করলাম, এটা ভেক্টর ফর্মে বের হলো, ডেরিভেটিভটা আমার ভেক্টর ফর্মে বের হলো। ঠিক আছে, আর ডেরিভেটিভ করা মানে ট্যানজেন্টও করা, ট্যানজেন্টও তাই, dr বাই dt ছিল আমার ট্যানজেন্ট। আচ্ছা, এখন দেখো ফাই ফাংশন যেটা ছিল এটা কিন্তু একটা সারফেজের ইকুয়েশন ছিল, এটা কিন্তু একটা সারফেজের ইকুয়েশন না? x y z তিনটা জিনিসই আছে, একটা প্লেনের ইকুয়েশন। যখন 3 ডাইমেনশন হয় শুধু x আর y, তখন হলো কার্ভের ইকুয়েশন পাওয়া যায়, আর যখন x y z তিনটেই থাকে তখন প্লেন বা সারফেস এদের ইকুয়েশন পাওয়া যায়। আচ্ছা, এখন আমার আরেকটা জিনিস আমরা করি গ্রেডিয়েন্ট দিয়ে, আরেকটা জিনিস আমরা কি করি সেটা হলো গ্রেডিয়েন্ট দিয়ে আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ বের করি, ডিরেকশনাল ডেরিভেটিভ। আচ্ছা, এটা বুঝার জন্য আমার কালকে কথাটা মনে আছে কিনা দেখি, গত ক্লাসে যে বলছিলাম, গত ক্লাসে আমি বলছিলাম যে একটা ভেক্টরকে যদি আমি আরেকটা ভেক্টরের অ্যালং এ বের করতে চাই তাহলে কি করতে হয় বলো? একটা ভেক্টরকে ম্যাম, ওই যে গত ক্লাসে আমি বলছিলাম না, এক্সেলারেশন বের করছিলাম, বের করে আবার অন্য আরেকটা ভেক্টর দেওয়া ছিল, ওই ভেক্টরের ডিরেকশনে বের করতে বলছিলাম এক্সেলারেশনটা। তখন আমি কিন্তু বারবার বলছি যে এই জিনিসটা মনে রেখো, যে অ্যালং যদি অ্যানাদার ভেক্টর হয় তাহলে এই কাজটা করতে হবে। বারবার বলছি যে কোনো অঙ্কর সময় অন্য একটা ভেক্টরের অ্যালং এ যদি বের করতে হয় তাহলে আমরা এই কাজটা করি। কি কাজ বলছিলাম দেখি কতটুকু মনে আছে। এই একটা ভেক্টর বের করছো তুমি, বা একটা ভেক্টর বি আর একটা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, আমি বললাম এই ভেক্টরের কম্পোনেন্টটা বের করো অ্যালং বি বা ইন ডিরেকশন অফ বি। তাহলে কিভাবে করি বলছিলাম আমি, কিন্তু একে কি করতে হবে, বি ভেক্টরের ইউনিট ভেক্টর দিয়ে গুণ করতে হবে। ইউনিট, হ্যাঁ, যে ভেক্টরের অ্যালং এ বা যে ভেক্টরের ডিরেকশনে বের করা হয় সেই ভেক্টরের ইউনিট ভেক্টর দিয়ে গুণ করতে হবে। তাহলে এই ডিরেকশনাল ডেরিভেটিভটাও আর কিছুই না, ডিরেকশনাল ডেরিভেটিভ হলো এই যে গ্রেড ফাইটা বের করছিলাম না আমরা, এই গ্রেড ফাইটাকে আমি যদি অ্যালং এনি ভেক্টর বের করি এটাকে বলা হয় ডিরেকশনাল ডেরিভেটিভ। অ্যালং এনি ভেক্টর, অন্য আরেকটা ভেক্টরের অ্যালং এ যখন ডিরেকশনাল ডেরিভেটিভ গ্রেডিয়েন্টটা বের করি এটারে বলা হয় ডিরেকশনাল ডেরিভেটিভ। ঠিক আছে, তার মানে তুমি নেবলা ফাই বের করলা, তো নেবলা ফাই বের করে এটারে যদি অন্য একটা ভেক্টরের ইউনিট ভেক্টর দিয়ে গুণ করো তখন যে ভেক্টরটা পাবো এটারে বলা হয় ডিরেকশনাল ডেরিভেটিভ। আমার যে ডেরিভেটিভটা আমি তো বলতেছি নেবলা ফাই আসলে আর কিছুই না, ডেরিভেটিভ। এই ডেরিভেটিভটার আমি যদি পার্টিকুলার একটা ভেক্টরের ডিরেকশনে বের করি তখন এটাকে বলা হয় ডিরেকশনাল ডেরিভেটিভ। ঠিক আছে, এটা হলো আমার ডিরেকশনাল। তার মানে আমি যদি এই ভেক্টরটাই তোমার বলতাম যে ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ দিস ভেক্টর, বা যে কোনো একটা স্কেলার দিয়ে বা যেভাবেই হোক আমি বলতাম বের করে আবার একটা পার্টিকুলার ভেক্টর দিয়ে দিতাম। যেমন আমার অঙ্ক আছে, এখানে প্রচুর অঙ্ক আছে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করার। এই দেখো, ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এত, সবসময় স্কেলারেরই বের করা হয়। দেখো
দেখো আমরা কি বললাম find the directional derivative of f x y আমি ফাই নিছিলাম, এখানে f নেওয়া হলো। f of x y z একটা ফাংশন দেয়া আছে, ফাংশনটা ছোট্ট করে দেয়া আছে x কিউব y কিউব z স্কয়ার, না x স্কয়ার y স্কয়ার z স্কয়ার at the point এত পার্টিকুলার একটা পয়েন্টও দেয়া আছে in the direction of the tangent to the curve এত। ঠিক আছে, এই একটু একটু জটিল করেই বলছে। আচ্ছা কি বলছে আমরা একটু তার আগে আরেকটু সহজটা দেখি, আরেকটু সহজটা দেখো। এই যে find the directional derivative of the scalar function এত at point এত in the direction of the line AB where B has the coordinate এত। ঠিক আছে, এখন এই ভেক্টরটা আগে বের করে নিতে হবে। আচ্ছা দেখো প্রথমে তুমি ডিরেকশনাল ডেরিভেটিভ বের করবে, তো ডিরেকশনাল ডেরিভেটিভ বের করার জন্য প্রথমে আমি নেবলাফাই বের করলাম। তারপরে নেবলাফাইটাকে আমি কি করব, এ ভেক্টর মানে যে ভেক্টরটা আছে বের করতে হবে এট দ্য পয়েন্ট এত, এই পয়েন্টে বের কর দ্য ডিরেকশন অফ দ্য লাইন এবি। এবি ভেক্টরটা এবি ভেক্টরটা আমার বের করতে হবে। ঠিক আছে, এখানে একটু একটু কঠিন অঙ্কটাই আসছে মানে প্রথমেই। আচ্ছা একটা ভেক্টর ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ, আমরা এখন ডিরেকশনাল ডেরিভেটিভ বইয়ে যেভাবে করা থাকে তুমি তোমার নিয়মে করো। নেবলাফাই বের করবা। ঠিক আছে, নেবলাফাই বের করে যে পয়েন্টে বলছে সেই পয়েন্টে নেবলাফাইয়ের মানটা বের করলা। বের করার পর তুমি যে ভেক্টরের ডিরেকশনে বলছে সেই ভেক্টরটা আগে বের করে নি। এবি ভেক্টরের ডিরেকশনে বলছে, তাহলে এ দেয়া আছে, এ দেয়া আছে, বি ও দেয়া আছে, তাহলে এ আর বি দেয়া আছে, তাহলে এবি ভেক্টর বের করতে পারবো না? এই কাজটা তো আমরা তিনটা শীটেই করে আসছি। পি কিউ বের করা, কিউ মাইনাস পি, হ্যাঁ তাহলে এ দেয়া আছে, বি দেয়া আছে, ঠিক আছে, এ বি দেয়া আছে, এ বি ভেক্টরটা বের করে নিতে বলছে। তাহলে এ বি ভেক্টর, দেখো এ বি ভেক্টর হবে কি বি মাইনাস এ, ওই যে একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর বিয়োগ দিলে যেটা পাওয়া যায়, এই এ বি ভেক্টরের ডিরেকশনে বলছে। তাহলে আমার এই ভেক্টরের ডিরেকশনে প্রথমে তুমি নেবলাফাই, এখানে কিন্তু ডিরেকশনাল ডেরিভেটিভ লিখছে তো তুমি এখানে ডিরেকশনাল শব্দটা আগেই ব্যবহার করো না, বই একটু ভুল আছে। ঠিক আছে, তুমি গ্রেড ফাই লিখো, আচ্ছা গ্রেট গ্রেড ফাই লিখো, এখানে ডিরেকশনাল ডেরিভেটিভ কথাটা লিখো না, কারণ ডিরেকশনাল ডেরিভেটিভ এটা না। ডিরেকশনাল ডেরিভেটিভ যখন আমি ইউনিট ভেক্টর দিয়ে গুণ করতেছি এটা। ঠিক আছে, আচ্ছা তো তুমি প্রথমে গ্রেডিয়েন্ট লিখতে পারো, নরমালও লেখা যায়, ওটা নরমাল আসলে। আচ্ছা এখন তুমি নেবলাফাই, তুমি জাস্ট নেবলাফাই লিখো, ডিরেকশন ডেরিভেটিভ এই শব্দটা লেখার দরকার নাই। ঠিক আছে, আমার নেবলাফাই, ফাই তো গিভেন, এটা হবে আমার নেবলাফাই। ডিরেকশনাল ডেরিভেটিভ কথাটা ভুল হয় এখানে। নেবলাফাই বের করলাম। ঠিক আছে, ফাইয়ের মান বসায় দিলাম, একটু আগে আমি অঙ্কটা যেভাবে করলাম এভাবে তুমি প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন করবা। প্রথম টার্মটার জন্য উইথ রেসপেক্ট টু এক্স, যেখানে ওয়াই আর জেড কনস্ট্যান্ট। সেকেন্ড টার্মটার জন্য উইথ রেসপেক্ট টু ওয়াই পার্শিয়ালি, যেখানে তোমার কি হবে এক্স আর জেড কনস্ট্যান্ট। এভাবে করে তুমি আইজেক এর রেসপেক্টিভ এটা পাবা। এটা হলো আমার নেবলাফাই। এখন নেবলাফাইটা কার ডিরেকশনে বের করতে হবে, এ বি ভেক্টরের ডিরেকশনে। তাহলে এ হলো দেয়া আছে, বি ও দেয়া আছে, তুমি এ বি ভেক্টরের ডিরেকশন বের করলা। ঠিক আছে, এ বি ভেক্টরটা বের করলা। তাহলে আমার কি করতে হবে, এই যে নেবলাফাইটা আসছিল মানে এট টাইম টি, ওই নির্দিষ্ট পয়েন্টেরটা দেয়া আছে, এইটা বের করলাম আমি। নেবলাফাই বের করলাম ওই এক্স ওয়াই জেড এর মান বসায় দিয়ে। এটাকে আমার কি করতে হবে, এ বি ভেক্টর ইউনিট ভেক্টর দিয়ে গুণ করতে হবে। দেখো এ বি ভেক্টর 2y + 3j + 2k, তাকে ভাগ করতে হবে এদের রুট ওভারের এই স্কয়ার গুলা। তাহলে এদের রুট ওভারের 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9, 2 স্কয়ার মানে 4। তাহলে আমরা কি করলাম, এটা ছিল নেবলাফাই আর এটা ছিল আমার এ বি ভেক্টরের ইউনিট ভেক্টর। এটা হলো আমার নেবলাফাইটা আর এটা এ বি ভেক্টরের ভেক্টর। এই দুইটা আমি যখন গুণ করলাম তখন আমি পেয়ে গেলাম ডিরেকশনাল ডেরিভেটিভ। ডিরেকশনাল ডেরিভেটিভ সবসময় একটা স্কেলার হবে। ডিরেকশনাল ডেরিভেটিভটা কারণ দুইটাই ভেক্টর, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট, তো দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টে একটা স্কেলার ভেক্টর পাওয়া যায়। আমরা যখন ডিরেকশনাল ডেরিভেটিভ বের করব সেটা কিন্তু একটা স্কেলার সংখ্যা হবে। এই দেখো একটা স্কেলার আসছে। তার মানে আমি যদি ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে বলি তাহলে কি করব, প্রথমে আমার কি কি দেয়া থাকবে, দেখো একটা জিনিস বের করার জন্য আমার সহজেই দেখতে হয় আমার ফর্মুলাটা কি, কি কি দেয়া আছে, সম্পর্কটা কি। তাহলে আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ জানি নেবলাফাই ডট এ ক্যাপ,
এটা হলো আমার ডিরেকশনাল ডেরিভেটিভ। এখন আমার ফাই গিভেন, এখন ফাই না হয় এটা এফ হতে পারে, এফ হলে তুমি নেবলা এফ লিখবা, নেবলা এফ লিখবা, ঠিক আছে? আর ফাই হলে নেবলা ফাই লিখবা। তাহলে প্রথমে তুমি নেবলা ফাই বের করলা, নেবলা ফাই বের করে একটা পার্টিকুলার পয়েন্টে দেওয়া ছিল, পয়েন্টটা ছিল আমার 1 -1 1 -1 এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টটা মানে এক্স এর মান 1, ওয়াই এর মান -1, জেড এর মান -1 এখানে বসাই দিলা, তাহলে নেবলা ফাইটা পেয়ে গেলা এই পয়েন্টে। তারপরে কি বলছে, এবি ভেক্টর বরাবর, তাহলে এবি ভেক্টরটা বের করতে হবে। এবি ভেক্টরটা হলো আমার বি মাইনাস -a। এ। হ্যাঁ, এখানে যে ভেক্টরটা পেলা সেই ভেক্টরটা তুমি বের করো, বের করে এই এবি ভেক্টরের কি বের করতে হবে, ইউনিট ভেক্টর বের করতে হবে। ইউনিট ভেক্টর বের করে এই নেবলা ফাইয়ের এই মানটার সাথে এবি ভেক্টরের ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করলেই আমার কি হয়ে যাবে, ডিরেকশনাল ডেরিভেটিভ। ডেরিভেটিভটা পেয়ে যাবেন। হুম, আচ্ছা, এটা ছিল আমার গ্রেডিয়েন্ট। এখন আসো ডাইভারজেন্সটা কি, ডাইভারজেন্স। আচ্ছা, আমি নেবলা বলছিলাম, দেখো নেবলা বলছিলাম আই ডেল বাই ডেল এক্স, জে ডেল বাই ডেল ওয়াই, কে ডেল বাই ডেল জেড, এটা ছিল আমার নেবলা। এটা যদি আমার নেবলা হয় তাহলে আমার আসে কি, ফাই ছিল একটা স্কেলার ফাংশন, ফাই ছিল আমার একটা স্কেলার, ফাই ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড ছিল। যে কারণে এই নেবলার সাথে যখন আমি ফাইটা গুণ দিলাম, নেবলার সাথে যখন আমি ফাই গুণ দিলাম, আমার কি হলো, আমার যেহেতু এটা একটা ভেক্টর আর এটা একটা স্কেলার, এদের মধ্যে কিন্তু কোনো ভেক্টর প্রোডাক্ট হয় নাই, এটা স্কেলার মাল্টিপল হয়েছে, ঠিক আছে? একটা স্কেলার দিয়ে একটা ভেক্টরে গুণ করলে যা হয় সেটা হচ্ছে। এখন যদি আমার এখানে ফাই না থেকে এখানে যদি আমার আরেকটা ভেক্টর থাকে, মনে করো ভি একটা ভেক্টর, v1i v2j প্লাস v3k, ঠিক আছে? তাহলে কি হবে, এটাও ভেক্টর এটাও ভেক্টর, তাহলে এদের মধ্যে কি হয়, এদের মধ্যে দুই ধরনের গুণ হয়, হয় ডট গুণ না হয় আমার ক্রস গুণ, ক্রস গুণ। ঠিক আছে? তাহলে আমার নেবলা ডট বি করলে যেটা হয় এটাকে আমরা বলি ডাইভারজেন্স অফ ভি, ডাইভারজেন্স অফ ভি, বি। ডাইভারজেন্সের সংক্ষেপে ডিআইভি লিখি, ডাইভারজেন্স অফ ভি। তাহলে খেয়াল করে দেখো তো, এই দুইটা ভেক্টরে যখন আমি ডট প্রোডাক্ট করতেছি, ডট প্রোডাক্টে কি আসে, আই ডট আই প্লাস জে ডট জে প্লাস কে ডট কে টার্মটা আসে, তখন এটার সাথে আই ডট আই সমান 1, তাহলে এই দুইটা যখন গুণ করতেছি আমার কি আসবে, ডেল v1 বাই ডেল এক্স প্লাস ডেল v2 বাই ডেল ওয়াই প্লাস ডেল v3 বাই ডেল জেড। এটা কিন্তু একটা স্কেলার পাওয়া যাবে। আগে যেমন আমার ফাই ফাংশনটা প্রত্যেকটার সাথে ফাইয়ের প্রত্যেকটা টার্ম আসছে, এখন তা আসবে না, আয়ের টার্মটা শুধু ডেল বাই ডেল এক্স এর ভিতরে যাবে, শুধু v1টা, কারণ আই ডট আই ইকুয়াল টু 1, বাকিগুলো জিরো হয়ে যায়, ঠিক আছে? তারপরে এটার সাথে আসবে শুধু b2টা, এটার সাথে আসবে শুধু b3টা, b3টা। হ্যাঁ, এটাকে বলা হয় ডাইভারজেন্স। আচ্ছা, এখন আমার আসো যে ডাইভারজেন্স আমি কোথায় কাজে লাগাইতেছে। ডাইভারজেন্সটা হতেছে একটা ভেক্টর, বি যদি একটা ভেক্টর হয়, ঠিক আছে, বি মনে করে একটা ভেক্টর, তার ডাইভারজেন্স বের করলাম, যদি এই মানটা জিরো হয়ে যায়, মানটা যদি জিরো হয়ে যায়, একটা ভেক্টরের ডাইভারজেন্স যদি জিরো হয়, তখন এই ভেক্টরটাকে বলা হয় সলেনয়েডাল ভেক্টর। সলেনয়েডাল। হ্যাঁ, এই শব্দটা তোমাদের সলেনয়েডাল, সলেনয়েডাল ভেক্টর, এটাকে বলা হয় সলেনয়েডাল ভেক্টর। যদি আরেকভাবে আমি বলি, জিরো হয় ম্যাম, যদি জিরো হয়, হ্যাঁ যদি জিরো হয়, একটা ভেক্টরের ডাইভারজেন্স যদি জিরো হয়ে যায়, আর যদি জিরো না হয় তাহলে বলতে হবে নট সলেনয়েডাল ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস হয়, আমি এখন ভি একটা ভেক্টর দিলাম, ভেক্টর দিয়ে তোমার আমি বললাম টেস্ট করো যে বি ভেক্টরটা সলেনয়েডাল কিনা, আমি কথা বলতে পারি। অথবা আরেকটা জিনিস আমরা বলি, যদি জিরো হয় তার মানে কি এই ইকুয়েশনটা ফুলফিল করতেছে, নেবলা ডট বি ইকুয়াল টু 0, একটা ইকুয়েশন চলে আসছে না এখানে, এই ইকুয়েশনটাকে বলা হয় কন্টিনিউটি ইকুয়েশন। এখানে তুমি বসায় দাও নেবলা ডট বি, তার মানে কি ডেল v1 বাই ডেল এক্স প্লাস ডেল v2 বাই ডেল ওয়াই প্লাস ডেল v3
বাই ডেল z ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা পেলাম কিন্তু আমি। দেখো নেবলা ডট বির মান বসায় দিলাম, বসায় দিয়ে যদি 0 পাই, ঠিক আছে, এই ইকুয়েশনটারে বলা হয় কন্টিনিউটি ইকুয়েশন। এটা হলো আমার কন্টিনিউটি ইকুয়েশনের একটা অংশ আর কি। অনেক রকমের হয় কন্টিনিউটি ইকুয়েশন, এটা এক রকমের কন্টিনিউটি ইকুয়েশন। যদি আমার ভিটা কি হয়, যদি ভিটা কোনো ফ্লুইড হয়, কন্টিনিউটি ইকুয়েশন ভিটা যদি কোনো ফ্লুইডের ভেলোসিটি হয়, তাহলে আমার এই ইকুয়েশনটা আমরা বলতেছি কন্টিনিউটি ইকুয়েশন। ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো কন্টিনিউটি ইকুয়েশনটা আমরা কি বলতেছি। কন্টিনিউটি ইকুয়েশনে এখানে কি আসছে, v1 মানে ডেল v1 বাই ডেল এক্স, তার মানে এক্স এক্সিস বরাবর তার যে চেঞ্জ, প্লাস করলাম ওয়াই এক্সিস বরাবর তার চেঞ্জ, প্লাস করলাম আমি জেড এক্সিস বরাবর তার চেঞ্জ। ঠিক আছে। হ্যাঁ ভাই। এখন এটা যদি সবগুলার যোগফল করে দেখলাম কি, এই আলাদা আলাদা ভাবে হয়তো সবগুলা 0 ছিল না, কিন্তু আমি যখন যোগ করতেছি সবটা 0 হয়ে গেছে। তার মানে হইতেছে যে আমার এটার, আমি তোমাদের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমি বলি কন্টিনিউটি ইকুয়েশনের। মনে করো তুমি তোমার যে ট্যাপটা ছেড়ে দিছো, তোমার বাথরুমের ট্যাপটা ছেড়ে দিলা, ছেড়ে দেওয়ার পর ফুল স্পিডে ছেড়ে দিলা, পানি পড়তেছে, ঠিক আছে। হ্যাঁ। এখন তোমার যে পাইপটা আছে, জি। যে পাইপটা দিয়ে পানি আসতেছে, এই পাইপটা তুমি যদি এনি সেকশন মানে যে কোনো জায়গায় যদি এটা কাটো, তাহলে এটার এক্স এক্সিসে ওয়াই এক্সিসে আর ভি এক্সিসে তার ভেলোসিটি সবসময় সমান পাওয়া যাবে। চেঞ্জটা, ভেলোসিটি চেঞ্জটা মানে কোনো চেঞ্জ হবে না। যে পরিমাণ পানি বের হয়ে যাবে ঠিক এই পরিমাণ পানি কিন্তু ঢুকে যেতেছে সাথে সাথে। ঠিক আছে। আমার পাইপটা দিয়ে যে পরিমাণ পানি এনি সেকশনে আমার যে কোনো ম্যাম একটা জায়গায় আমার পাইপটা যে একটা কোনো একটা মনে জায়গায়, ম্যাম প্রশ্ন রাখতেছি যে সলিডাল ভেক্টর বের করার পরে আবার ম্যাম মানে না কন্টিনিউটি। আমি বলি, হ্যাঁ আমি তোমার এইটা চেঞ্জ ইয়ে করব। তার মানে আমি এনি সেকশনে আমার এই ভেলোসিটির চেঞ্জটা 0 আসবে। ওহো। তার মানে আমি যখন কি করব, মনে করো এখানে আমার কলটা আমি ছেড়ে দিলাম, আমি এখানে কলটা ছেড়ে দিলাম, পানি পড়তেছে, তাহলে যে পরিমাণ পানি এখান থেকে বের হয়ে যাবে ঠিক সাথে সাথে তোমার এখান থেকে এই পরিমাণ পানি কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে। যদি তোমার প্রেসার টেসার সব ইউনিফর্ম রাখা হয়, ঠিক আছে, তুমি যদি প্রেসার ঠিক রাখো, সব যদি ঠিক রাখো, বাইরে থেকে যদি অন্য ধরনের কোনো প্রেসার কাজ না করে, তাহলে এখন যদি এরকম হয় তোমার পাইপটা এক জায়গায় চিকন হয়ে গেছে এক জায়গায় মোটা, ঠিক আছে, তখন তো তুমি আর বলতে পারবে না, তখন কিন্তু তোমার আর কন্টিনিউটি ইকুয়েশন ফলো করবে না। ঠিক আছে। তখন জি। তুমি মনে করো এখানে এসে যদি চেঞ্জটা দেখো, এখানে একটু বেশি কমে যাবে, এখানের সাথে কিন্তু এটা মিলানো যাবে না, যেহেতু এখানে এসে আবার একটু চাপা হয়ে গেছে। তার মানে কন্টিনিউটি ইকুয়েশন কোথায় ফলো করতেছে, এই পাইপটার জন্য কন্টিনিউটি ইকুয়েশন ফলো করতেছে, মানে এটা এনি সেকশনে আমার ভেলোসিটির চেঞ্জটা 0 আসতেছে, মানে কোনো চেঞ্জ নাই, এখানে যে চেঞ্জ এখানেও সেই চেঞ্জই। এটাকে বলি আমরা কন্টিনিউটি ইকুয়েশন। আচ্ছা, তুমি যেটা বলছিলা যে সলিনয়েডাল ভেক্টর চেঞ্জ চেক করে আমি আবার এটা চেক করব, এটা না, কথাটা হলো যে ভেক্টরটা সলিনয়েডাল ভেক্টর সেটাকে আমি অন্যভাবে বলতে পারি যে এটা কন্টিনিউটি ইকুয়েশন ফলো করে। ও আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। সলিনয়েডাল ভেক্টর যে সেই কন্টিনিউটি ইকুয়েশন ফলো করে, এভাবে আমি বলতে পারি। ঠিক আছে। এখন দেখো আমি তোমারে কি বলতে পারি, একটা ভি একটা ভেক্টর দিয়ে আমি বলতে পারি ডাইভারজেন্স বের করো, তুমি ডাইভারজেন্স বের করলা, অথবা ভি একটা ভেক্টর দিয়ে আমি বললাম যে ভেক্টরটা সলিনয়েডাল কিনা টেস্ট করো। ঠিক আছে। অথবা আমি কি করতে পারতাম, কথাটা একটু ঘোরায় দিয়ে আমি বলতাম যে ভি ভেক্টরটা কন্টিনিউটি ইকুয়েশন ফলো করে কিনা বলো। তার মানে কি, তোমার যদি ডাইভারজেন্ট নেবলা ডট বি যদি 0 আসে তাহলে কন্টিনিউটি ইকুয়েশন ফলো করে, দেখো এই যে নেবলা ডট বি, এটা নেবলা ডট বির মান এটা ইকুয়াল টু যদি 0 পাই তাহলে বলবো কন্টিনিউটি ইকুয়েশন ফলো করে, অথবা বলবো ভি ভেক্টরটা একটা সলিনয়েডাল ভেক্টর। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি বইয়ে কি অঙ্ক আছে। ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়া আছে এখানে। আচ্ছা, find the value of n for which the vector r to the power n into r is solenoidal. ঠিক আছে, where r equal to this. আচ্ছা, এই ধরনের অঙ্ক তোমরা অনেকগুলা পাবা। সেটা হলো যেখানে আর দিয়ে লেখা থাকবে, আর দিয়ে লেখা থাকবে, দেখো কিভাবে লেখা আছে, বলছে যে তুমি দেখাও যে r to the power n into r,
r টু দি পাওয়ার n ইন্টু r, এই ভেক্টরটা একটা সলিনয়েডাল ভেক্টর, ঠিক আছে? কখন না, ফাইন্ড দ্য ভ্যালু of n for which the vector r to the power n into r is solenoidal where r equal to this, ঠিক আছে? এই ভেক্টরটার কখন সলিনয়েডাল হবে n এর সেই মানটা বের করতে বলছে। এখন আমার এটা বুঝতে হবে যে n টা কি, r টা কি। আর তো আমরা জানি আর মানে আমার পজিশন ভেক্টর xi প্লাস yj প্লাস zk, এটা হলো আমার r। খেয়াল করো, এটা হলো আমার এই r টা। আর এই r টু দি পাওয়ার n যখন থাকবে, আর এর এই যে এনি পাওয়ার যখন দেয়া থাকবে, তখন দেখবে এটা নিচে ভেক্টর সাইন দেয়া থাকবে না। এই r টা হলো আমার, r টু দি পাওয়ার n টা হলো আমার রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, যেটা ছিল না মডুলাসটা, তার পাওয়ার n। এটা হলো এটা মডুলাসেরটা, ঠিক আছে? যখন আর এ ভেক্টর সাইন থাকবে না, তখন এটা বুঝতে হবে মডুলাস অফ r। এই r মানে হইতেছে মডুলাস অফ ভেক্টর r, তার মানে এটা হলো রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এটা হলো আমার মডুলাস অফ r, ঠিক আছে? এখন করা আছে অঙ্কটা সহজ। তার মানে আমার কি বের করতে হবে? প্রথমে r টু দি পাওয়ার n ইন্টু r বের করো। তাহলে r টু দি পাওয়ার n ইন্টু r ইকুয়াল টু কি আসছে আমার? r টু দি পাওয়ার n তো এটা রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইন্টু হোল টু দি পাওয়ার n ইন্টু r, আর মানে হলো আমার xi প্লাস yj প্লাস zk, এটা হলো আমার r টা, ঠিক আছে? তাহলে আমি এটারে কি লিখতে পারি দেখো, আমি লিখতে পারি এটারে সংক্ষেপে লিখতে মানে ইয়ে করে লিখতে পারি x স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দি পাওয়ার n বাই 2 লিখতে পারি না? হ্যাঁ ম্যাম। এই r টু দি পাওয়ার n বাই 2 লেখা যাবে? পাওয়ার ছিল n আর রুট ওভারের জন্য হাফ, হ্যাঁ ম্যাম। ভুলে গেছো না? রুট x ইকুয়াল টু x টু দি পাওয়ার হাফ, রুট x ইকুয়াল টু x টু দি পাওয়ার হাফ। তার মানে r টু দি পাওয়ার n ইকুয়াল টু হলো n টু দি n বাই 2। n তো পাওয়ার ছিল, পাওয়ার তো উপরেই থাকলো, আর রুটের জন্য আসছে হাফ। তার সাথে আসছে আমার xi প্লাস yj প্লাস zk। এই কথা বলতেছো, কথা বলো না। এই এখন তুমি গুণ করে ফেলো, ij কে আলাদা করে ফেলো। তার মানে এটা কত আসছে? x ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দি পাওয়ার n বাই 2 ইন্টু i। সিমিলারলি y ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দি পাওয়ার n বাই 2 ইন্টু j প্লাস কে হবে কি আমার z ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দি পাওয়ার n বাই 2 ইন্টু k। এটা হলো r টু দি পাওয়ার n। এখন কি বলছে? তোমার দেখাইতে বলছে n এর কোন মানের জন্য এই ভেক্টরটা সলিনয়েডাল হবে। তাহলে সলিনয়েডাল হওয়ার শর্তটা হলো নেবলার ডট ভি ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে? তাহলে তোমার এখানে কি আসবে? নেবলার ডট এই ভেক্টরটা r টু দি পাওয়ার n ইন্টু r ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? তার মানে এটার সাথে ডেল বাই ডেল এক্স, এটার সাথে ডেল বাই ডেল ওয়াই, এটার সাথে ডেল বাই ডেল জেড নিলে কি হয়ে যাবে আমার? মানে এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স পার্শিয়ালি, এটাকে ওয়াই এর রেসপেক্টে, এটা জেড এর রেসপেক্টে করে দেওয়া আছে অঙ্কটা। যদি আমি করি মানটা 0 পাওয়া যাবে। এটা বসাই দিয়ে তোমার এখান থেকে একটা ইকুয়েশন পাবা, সেই ইকুয়েশনটা সলভ করলেই n এর মান পাওয়া যাবে। এই দেখো, এই প্রত্যেকটা এখন আলাদা আলাদা করো, আলাদা আলাদা করে ইউবি ফর্মুলা, যেহেতু বাহিরে একটা x ছিল, x ছিল আর এটার ভিতরেও x আছে, ইউবি ফর্মুলা করো, পরে প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন করে সিম্পলিফিকেশন করো, একটা কমন নিলে পরে ভিতরে আবার একটা r পাওয়া যাবে। এখান থেকে তোমার n এর মান আসবে 3 বা -3 এরকম কিছু। করে দেওয়া আছে অঙ্কটা, অঙ্কটা করবা। আমি এটা দেখাই কি দেব ম্যাম কোন মাত্র যেটা করছেন না ম্যাম 68? হ্যাঁ মাত্র যেটা করলাম, এটা 68 ছিল। হ্যাঁ ম্যাম হ্যাঁ 68। 68, এটা ছিল আমার 68। আমি তো ম্যাম ম্যাথটা তুলতেছি, আমি বলুন তো। আচ্ছা এখন আসো তোমার বাকি রইলো কার্ল, শেষ করি তারপরে অঙ্কগুলা নিয়ে আবার, না পারলে অঙ্কগুলা আমি দিব, হোমওয়ার্কও দিব, অঙ্কগুলা কিছু এক্সারসাইজ থেকে দিব, 19 আর 20 পার্থক্য। আচ্ছা কার্লটা কি? ফোন দিয়েছিলাম, এটা হচ্ছে আমরা একটা ম্যাথ স্পেশাল কোর্স
নিয়েছি বা নিতে যাচ্ছি। সামিউল, 231 ইনিশিয়াল আহ, ইকুয়েশন। সামিউল মিউট করো। পরে বলো এগুলা। ডেল বাই ডেল জেড, এটা ছিল আমার নেবলা। আর ভি ছিল কি আমার? ভি ছিল আমার V1I V2J প্লাস V3K, এটা ছিল ভি। কার্ল মানে কি? কার্ল মানে হলো আমার নেবলা ক্রস ভি। খেয়াল করে দেখো, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, তিনটা কি আসতেছে? গ্রেডিয়েন্ট হলো নেবলার সাথে যখন আমি স্কেলারটা, একটা স্কেলার ফাংশনের স্কেলার মাল্টিপল করি। আর ডাইভারজেন্স হলো কি? নেবলার সাথে যখন আমি একটা ভেক্টরের ডট প্রোডাক্ট করি। আর কার্ল হলো আমি নেবলার সাথে যখন একটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট করি। এটা হলো আমার কার্ল। তার মানে কার্ল আর কিছুই না, আই জে কে ক্রস প্রোডাক্ট তো এইভাবে করি আমরা। তার মানে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড, আর এখানে আসতেছে আমার V1 V2 V3। এটা হলো আমার কার্ল, এটা হলো আমার কার্ল। ঠিক আছে? তার মানে নেবলা যেটা ছিল আমার ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরে আমরা যখন, দেখো এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, তার সাথে যখন আমরা একটা স্কেলার গুণ করতেছি নেবলা ফাই, এটা হলো আমার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট। আর যখন আমি এটার সাথে একটা ভেক্টরের ডট প্রোডাক্ট করতেছি নেবলা ডট বি, এটা হইতেছে আমার ডাইভারজেন্স, ডাইভারজেন্স। আর এটার সাথে যখন আমি একটা ভেক্টরের ক্রস গুণ করতেছি, এটা হলো আমার কার্ল। দেখো, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। ঠিক আছে? আমার নেবলাটা ঠিক থাকতেছে। নেবলার সাথে স্কেলারটা যখন আসতেছে এটা গ্রেডিয়েন্ট, নেবলার সাথে ভেক্টরটা যখন ডট প্রোডাক্ট হতেছে এটা ডাইভারজেন্স, নেবলার সাথে ভেক্টরের ক্রস প্রোডাক্ট যখন হতেছে এটা হতেছে কার্ল। আচ্ছা, এখন আমরা কার্ল কেন করব? কার্ল দিয়ে আমরা কি বের করি? কার্ল দিয়ে বের করি আমরা যদি আমার নেবলা ক্রস ভি মানে হলো আমার কার্ল ভি, কার্ল ভি, কার্ল ভি যদি 0 হয়, আর ভিটা মনে করো যদি একটা ফ্লুইডের ভেলোসিটি হয়, ফ্লুইড মোশন, যে কোনো একটা ফ্লুইডের ভেলোসিটি হয়, তাহলে যদি আমার কার্ল ভি যদি 0 আসে, তার মানে হতেছে কি আমার ওই ইয়েটা ফ্লুইডটা ছিল ইরোটেশনাল। ইরোটেশনাল মানে কি? রোটেশন নাই। রোটেশন নাই মানে কি? ঘূর্ণন 0, ঘূর্ণন। রোটেশন মানে ঘূর্ণন। ঠিক আছে? একটা পানি আছে, পুকুরের পাড়ে তুমি বসে আছো, কোনো বাতাস টাতাস নাই, কিচ্ছু নাই, তাহলে পানিটা কি একদম স্থির হয়ে থাকে না? তখন যদি আমি এটার কার্ল নেই তাহলে আমি 0 পাবো। কিন্তু পুকুরে কি করলাম, আমি একটা ডিল ছুড়ে দিলাম, ডিল ছুড়ে দিলে এখানে একটা গুণন তৈরি হয় না? গুণন তৈরি হলো, তখন কিন্তু আমি আর তার কার্ল 0 পাবো না। তার মানে কার্ল 0 হওয়ার ওই ভেক্টরের যদি কার্ল বের করি, যদি 0 পাই, তাহলে এটা বুঝতে হয় এই ভেক্টরটা ছিল ই রোটেশনাল, রোটেশন ছিল না। আর যদি 0 না হয় তাহলে বুঝতে হবে ভেক্টরটা ছিল রোটেশনাল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা কার্লের অঙ্ক থেকে শুরু করবো না। ঠিক আছে? একদিনে বেশি হয়ে যাবে, শেষটা আবার তোমার মাথায় ঢুকবে না। আজকে এখানে শেষ করে দিই। হ্যাঁ জি ম্যাম, আজকে এখানে শেষ করে দিলে ভালো হয় ম্যাম। হ্যাঁ, কারণ অনেক ইয়ে করে, হ্যাঁ। আচ্ছা ম্যাম, আচ্ছা, রেকর্ড অফ করে দিব? রেকর্ড অফ করে দাও নামটাকে। ওকে ম্যাম, আমি রেকর্ড অফ করে দিয়ে আবার হ্যাঁ, বের হয়ে আবার ঢুকতেছি ম্যাম।